ভালো কথা বলছি তো এই জন্য কানে যাচ্ছে না। একটা তোকে জুতো পরিষ্কার করতে বলছি, তুই জুতো পরিষ্কার করবি, এত কথা কেন বলিস? ছোট লোক একটা। আপনি আমার গালে থাপ্পড় কেন মারলেন? থাপ্পড় মারছি তুই আমার কথা শুনিসনি এই জন্য। এখনো যদি আমার জুতো পরিষ্কার না করিস তাহলে তো একটা থাপ্পড় মারছি, এখন মারবো 10টা। ম্যাডাম, হাত কিন্তু আমারও আছে, চাইলে আমিও আপনার গালে থাপ্পড় মারতে পারতাম, কিন্তু কেন মারি নাই জানেন? কারণ আমার ভিতরে আমার মায়ের দেওয়া শিক্ষা আছে, কোনো মাইয়া মানুষের গায়ে আমি হাত তুলি না। যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? ম্যাডাম, এই হাতটা এই মুহূর্তে ভাঙ্গা ফেলাইতে পারি। শুনেন, আমরা গরিব হইতে পারি, আমাকে আত্মসম্মান আছে। গরিবের আত্মসম্মানে কোনো সময়ও আঘাত করবেন না, তাহলে পরিণাম ভালো হইব না। জান, আমি আপনার জুতা পরিষ্কার করে দিতে পারবো না। জান। আজকে যে কাজটা করলি তুই একদম ঠিক করিসনি, এর ফল খুবই খারাপ হবে। ছোট লোক একটা। বাবা সৈকত, এটা আমার চিস্তি বের মেয়ে না? ও এরকম করলো কে তোমার সাথে? চাচা, জুতায় কাদা ভরাইছি, কাদা পরিষ্কার করতে আইছিল। আমি তো আপনার জুতা পরিষ্কার করতেছিলাম, এর মধ্যে আইসা আমারে কইতেছে যে জুতাটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আমি হাতে কাম থাকলে কারো কাম কইরা দেই না, এর জন্য আমার গালে থাপ্পড় মারছে। না, আচ্ছা চাচা, আমার কাজটা হয়েছে, না, অল্প একটু বাকি আছে। তুমি করো, আমি একটু চা আর পান খেয়ে। হ্যাঁ, ভাইয়া, ভাইয়া, বাবা, এই ভাইয়া এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? আসার পর কোন চিল্লাচিল্লি কেন শুরু করছিস? কি হইছে? কি হয় নাই তুই আমাকে সেটা বল। রাস্তার মধ্যে সামান্য একটা মুচির বাচ্চা আমার সঙ্গে ব্যাড বিহেভিয়ার করছে। কি বলতেছিস? একটা মুচি তো কম করবে কেন? তুই কিছু করেছিস? আমি কেন কিছু করতে যাব? আমি শুধু ওকে গিয়ে বলেছিলাম আমার জুতোটা পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার জুতো তো পরিষ্কার করে দিল না, উল্টে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ও কি বলে জানিস? ও আমাকে বলে আগে নাকি অন্যজনের কাজ করবে, তারপর নাকি আমার কাজ করবে। তুই বল, আমি দেরি সহ্য করতে পারি? ও, বুঝতে পারছি। মুচিটা আসলে অনেক বড় অন্যায় করে ফেলছে। তোর কাজটা আগে করে দিলে পারতো। আচ্ছা বোন, ঠান্ডা হতে ভিতরে যাবি, দেখতেছি। কি দেখবি? দেখতেছি কি? যা দেখার তুই এক্ষুনি দেখবি। ওকে যদি একটা শিক্ষা না দিতে পারিস আজকের মধ্যে, তাহলে এই বাড়িতে আমি একদমই থাকবো না। আচ্ছা বাবা, দেখবো তো, তুই ভিতরে যা, আমি বললাম তো দেখবো, যা। আসতে না আসতে একটা গ্যাঞ্জাম বাজাইতেছে, আল্লাহ জানে কি করছে। বসে দাও ভাই, আজকে একটু তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে, এই যে। এনো ভাই। ভাই, একটা কথা কইতে চাইছিলাম, যদি কিছু মনে না করো। কি কথা কও? দেখো ভাই, আমি শুনছি তুমি কিছু লেখাপড়া করছো। যদি কিছু লেখাপড়া করে থাকো, শিক্ষিত মানুষ, তুমি কেন মুসির কাজ করতেছো? তুমি ঢাকা শহরে গিয়া কোনো চাকরি বাকরি করলেও তো পারো। দেখো ভাই, কাজ কাম কোনোটাই ছোট না। যারা রিক্সা চালায় তারা কর্ম কইরা খায়, যারা ভ্যান চালায় তারাও কর্ম কইরা খায়, যারা ফল বিক্রি করে তারাও কিন্তু কর্ম কইরাই খায়। আর আমি মুসির কাজ করে খাইতেছি, এটা খারাপ কিছু না, এটাও একটা কর্ম। কোনো কর্মরে ছোট কইরা দেখতে হয় না। আমি তোমার সব কথা বুঝছি ভাই, মুসি এই নামটা তোমার নামের সাথে মিলে না ভাই। দেখো ভাই, মুসির কাম ছাইরা দিয়া অন্য কোনো কাম করার চিন্তা ভাবনা করো ভাই। শোনো, এক লাফে কোনোদিন গাছের মাথায় ওঠা যায় না, আস্তে 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 উঠতে হয়। এই যে আমি মুসির কাম করতেছি, আমি তো শিক্ষিত, আমি তো সবকিছু বুঝি, তাই না? আজকে যদি আমার কাছে টাকা পয়সা থাকতো, পুঁজি থাকতো, তাহলে তো মুসির কাম করতে হইতো না। আমি হয়তো জুতার একটা দোকান দিতাম, অথবা ছোট একটা ফ্যাক্টরি দিতাম, আস্তে আস্তে বড় ফ্যাক্টরি হয়ে যাইতো। আমি কি করতেছি? এই যে কাম করতেছি, টাকা পয়সা জোগাইতেছি, এই টাকা জমায়া ছোট্ট একটা দোকান দিব, জুতার দোকান। তারপরে ইচ্ছা আছে আস্তে আস্তে ফ্যাক্টরি করবো, বড় হব। আমার জীবনে বড় হওয়ার অনেক স্বপ্ন, অনেক টাকা পয়সা হইব।
এই যে দেখো তুমি, শুনছি তুমি নাকি এক জায়গায় ঠিকঠাক কোনো কাজ করতে পারো না, কয়দিন পর পরে চাকরি চেঞ্জ করে ফেলাও, ভাল লাগে না কাজ করতে। শোনো, কাজ কাম করবা, কাজেই শান্তি, কাজেই সুখ। বৈশা থাইকা জীবনে কোনোদিনও কিছু হয় না। রাজার ভান্ডারও কিন্তু বৈশা বৈশা খাইলে শেষ হয়ে যায়, এর জন্য কর্ম করতে হয়। কি করবো ভাই কও, বাপের কিছু টাকা আছে, যেই কাজে যাই 15 দিনের বেশি মন টিকে না, কাজে গেলে মন উঠে যায়, তাই 10-15 দিন কাম করে চলে আসি। শোনো ভাই, পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। যখন তোমার বাপ মইরা যাইব, তোমার বাপের সম্পত্তি সব বেচে খায়া ফালাইবা, তারপর কি করবা? তোমার ছেলে মেয়ে কি করব? এর জন্য কাজ কাম করো, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার ভবিষ্যতের জন্য কিছু গোছায় রাখো। ভাই সত্যি কথা কইতেছি, তোমার এখানে এসে অনেক কিছু শিখলাম আমি। তুমি আমার যা শিখাইলা আমার আজীবন মনে থাকবো ভাই। ভাই আমার একটু কাম আছে, যাইতে এখন আমি। হ্যাঁ আচ্ছা। কাস্টমার আজকে একটু কম। কি রে বাজান, তুই আজকে খাইতে গেলি না কেন? মা, তুমি কষ্ট করে খাওয়ান নিয়ে আইছো। তোরে বাড়িতে খাইতে যেতে কইলাম, তুই বাড়িতে গেলি না। তোরে সাউকে আমার খাউন ঢুকে, এর লেগে তো তোর লেগে খাউনটা নিয়ে আইলাম। মা একটু দোকানে ঝামেলা হয়ে গেছিল, এর জন্য যাই নাই। ঝামেলা? কি ঝামেলা? আর তেমন কিছু না, আসলে ওই যে আমাকে সিস্তি মোল্লা, ওনার মাইয়া এই ঢাকা থেকে আইছে, আমি তো তারে চিনি না। আইসাই আমার সাথে উল্টা পাল্টা শুরু করছে, তার কাদা লাগছে ওই যে পায়ে, ওইটা নাকি আমার পরিষ্কার করে দিতে হবে, জুতা পরিষ্কার করতে হবে। আমার হাতে কাজ ছিল, এজন্য বললাম একটু দাঁড়ান। না, তার হইব না। সে আমার ইচ্ছা মতো যা খুশি তাই কইলো, আমার একটা থাপ্পড়ও মারছে মা। এর জন্য তর্ক বিতর্ক করতে করতে যাই নাই, আমি দোকান থেকে খায়া নিছি। বাজান রে, বড় লোকের মায়া লগে লাগতে যাইস না। বড় লোক লগে লাগলে আমার গড়ি ক্ষতি হইব, জানোস না? বড় লোকেরা ভালো হয় না। মা দেখো, আমি তো বড় লোকের মায়ের সাথে লাগতে চাই নাই, ওই ইচ্ছা করে পা পড়ায় ঝগড়া বাঁধাইতে আইছে আমার সাথে, আমি কি করবো? শোন বাবা, বাড়িতে যাওয়ানোর সময় কয়টা কাঁচা তরকারি লয়ে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা, খাই লইস। তুমি যাও। যা। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, ভালো আছো তুমি? জি চাচা, খাও, ভালো আছি। চা খাও। তোমার শরীরটা ভালো তো? চাচা ভালো, আপনি আইসেন ভালো হয়েছে। আপনার একটা কথা বলতাম। বাবা, তুমি কি বলবা সেটা আমি জানি। বাবা, আমি খুবই লজ্জিত। আসলে আমার মেয়েটাকে শহরে পাঠিয়ে আমাদের ভুল হয়ে গেছে। ওকে ইউনিভার্সিটিতে পাঠাইছিলাম, ভাবছিলাম যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। কিন্তু আমার মেয়েটা এমন শিক্ষিতই হয়েছে, মানুষকে মানুষ বলে সে গণ্যই করে না। ওর ভিতরে অহংকার আসছে। বাবা সৈকত, আমার মেয়ে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে চাচা, আপনি সব কি করতেছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার মায়ের যে ব্যবহার করছে না, আমি নিতে পারি না। এর জন্য আমিও একটু বেয়াদবি করছি। তবে আপনি আপনার মায়ের একটু বুঝায় বলেন, মানুষের সাথে যেন খারাপ আচরণ না করে। আমি হয়তো তার সাথে খুব একটা খারাপ আচরণ করি না, কিন্তু সবাই তো আর সহ্য করবো না। বদনামটা তো আপনারই হইব। আসলে ভাই হয়েছে কি, ও তো গ্রামে বড় হয়নি, ও ঢাকা শহরে বড় হয়েছে। পড়ালেখার জন্য, ভার্সিটিতে পড়ার জন্য ঢাকা পাঠাইছিল। ওইখানেই থাকে, মাঝে মধ্যে 3-4 মাস পর গ্রামে আসে। গ্রামের কালচার, রীতিনীতি কিছু বুঝে না। আপনি কিছু মনে করেন না, ছোট মানুষ তো, ঠিক হয়ে যাবে। একটা কথা কি, এত অহংকার তো ভালো না। আমি মানলাম পড়াশোনার জন্য সে শহরে গেছে, মানুষ পড়াশোনা শিখা একটু নম্র হয়, ভদ্র হয়, কিন্তু এত অহংকার হয়ে যায়, এটা তো ঠিক না। গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ, এগুলো তো মানায় চলতে হইব। তার জন্ম তো ওই জায়গায়। সৈকত,
তোমাকে আমি কি বলবো, আসলে আমার সেই ভাষা নাই, তোমার সাথে যে কথা বলবো আমি সেই ভাষাটা নাই। ওই যে একটা কথাই আছে না, বাঁশের ছোপের বাঁশ, সব বাঁশে কিন্তু মসজিদের খুঁটি হয় না, বাথরুমের খুঁটিও হয়। আমার ভাগ্যে আর কি তাই হয়েছে। ছোট মানুষ, আমার ছোট বোন, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি প্লিজ ক্ষমা করে দিন। সৈকত, আমি তোমার বাবার মতো, আমি তোমার হাত ধরলাম। আসলে আমার মেয়ে খুবই অন্যায় করছে, তুমি কোনো মনে কষ্ট না। আচ্ছা চাচা, আর থাক, আমার ছোট করেন না। ঠিক আছে চাচা, আমি কিছু মনে করি না। তাহলে তুমি চা খাও, জি আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো। কি রে, তুই গ্রামে আসলি অথচ আমারে জানাইলি না, বিষয়টা কি বলতো? আর তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? কি হইছে? কি হয়নি সেটা বল। গ্রামে পাড়া দিয়ে পারেনি, একটা ছেলে আমার সঙ্গে ব্যাড বিহেভিয়ার করেছে। তোদের পাড়ার আমাদের পাড়ার তোর সাথে খারাপ ব্যবহার করছে কে? কার এত বড় সাহস শুনি? ছেলেটার নাম সৈকত। আমি যখন আসতেছিলাম, ওই মুচিটার এত বড় সাহস, ওই মুচিটা আমাকে অপমান করেছে। আমি আসার পর থেকে বাড়ি থেকে এক গ্লাস পানিও খেতে পারছি না। আবার সব সময়, প্রত্যেকটা সময় ওই মুচিটার কথা মনে পড়ছে আর ওই অপমানের কথা মনে পড়ছে। আমার মাথার ব্রেন ঠান্ডা হতেছে না যতক্ষণ না পর্যন্ত আমি ওকে শাস্তি দিতে পারতেছি। আচ্ছা, তুই একটু শান্ত হ। আমার মাথায় আসতেছে না যে ওই ছেলের এত বড় সাহস হয় কি করে যে তোরে অপমান করে। হ্যাঁ, দাঁড়া, তুই কোনো টেনশনই করিস না। ওই বেয়াদবটারে কিভাবে শাস্তি দেওয়া যায় আমি সেই ব্যবস্থাই করতেছি। কি ব্যাপার? দুজন মিলে কি কথা হইতেছে, আমি কি একটু শুনতে পারি না? মামা, ওর একটা মুচি অপমান করছে আর তুমি কিছু বলতেছো না যে? বলবো না মানে? বলবো তো অবশ্যই। ওকে এমন বলা বলবো, ওর ব্যবসা পর্যন্ত আমি বন্ধ করে দেব। আমার মেয়েকে অপমান করে ও, না? থাক বাবা, হয়েছে। তুমি যে আমার জন্য কি করবা সেটা আমার খুব ভালো করে জানা আছে। মামা দেখো, তুমি যদি কিছু না বলো তাহলে কিন্তু আমরা দুইজন তার ব্যবস্থা করব, বলে দিলাম। শোন মা, আমি ইচ্ছে করলে কিন্তু ওর গোষ্ঠীকে নির্বংশ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমি এমনভাবে ওকে শিক্ষা দেব ও যেন আজীবন মনে রাখে। তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ বাবা, যত দ্রুত সম্ভব তুমি কিছু করো। তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু মামাদের এলাকায় গিয়ে ওদের ব্যবস্থা আমি করব। তোমার মান সম্মান গেল কি কি হলো তাতে আমার কিছু যাবে আসবে না। আহা মা, তুই আমার উপর একটু আস্থা রাখ না। তোর বাবাকে তুই চিনিস না? হ্যাঁ, আমি কিন্তু কাউকে ছেড়ে দেই না, কিন্তু একটু ধৈর্য ধর না, দেখ আমি কি করি। মামা, আমি ওর একটু নিয়ে যাই, একটু আমার বাড়িতে যাক, একটু ভালো লাগবে। না সেটা ঠিক আছে, কিন্তু যাবে একটু বসে যা, কিছু খাওয়া দাওয়া করে যা। না মামা, আজকে না, কালকে আসবো না। চল তাড়াতাড়ি চল। মুচির এমন ব্যবস্থা করবো রে মা, শুধু অপেক্ষা কর। উফ, আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, তাই না? মনি, তোর সাথে যে ছেলেটা বেয়াদবি করেছিল মনে আছে? ওই তো, এটা তার বন্ধু। কি? হ্যাঁ, আজকে তো এর একটা ব্যবস্থা করতেছি। হাই, এক্সকিউজ মি। কি ব্যাপার? কি সমস্যা? বলনি কোনে আপনি আমার গালে থাপ্পড় দিতেছেন কেন? কারণ তোর ওই বন্ধুকে তো হাতের নাগালে পাচ্ছি না, তোকে নাগালে পাইছি তাই তোকে থাপ্পড়টা দিতেছি। এই ছোট লোকের বন্ধু মানে? আমার বন্ধু কি করছে আপনাকে? ও একটা ছোট লোক, একটা ফকিন্নি। ওর সাহস হয় কি করে আমাকে অপমান করার? আর অপমান করলো তো করলো, তারপর থেকে আমার সামনেই পড়ে না। একবার শুধু আমার সামনে পড়ুক, ওর একদিন কি আমার একদিন। ওকে তো পাচ্ছি না, তাই আপনার গালে থাপ্পড়টা দিচ্ছি। আর তোর তো ভাগ্য ভালো যে তোকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করছে, জুতা পেটা করার চেষ্টা করেনি। ও, এখন বুঝতে পারছি। আমার বন্ধু সেই দিন আপনারে সাবান ছোটাতে ভালো মতো ধুইছিল। কেমন ধোয়া ধুইলো? আর একটু ক্লিয়ার করে ধুইতো। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বলবি।
তোর এই বন্ধুকে না আমার সামনে একবার নিয়ে আয়। ও তো ভয়ে আমার সামনেই পড়ছে না, একবার যদি আমার সামনে পড়ে তাহলে কি অবস্থা হয় খুব ভালো করে বুঝতে পারবি। আচ্ছা কি পাইছস? হ্যাঁ, এই তুই তো সব গ্রামের মাইয়া, তুই সবসময় তো গ্রামের বাপ ধরে থাকতি। ও দুদিন ধরে শহরের ম্যাডাম আইছে, তার লগে থেকে থেকে শহরের বাপ ধরতো, তাই না? একদম থাপড়ে না দাঁত ফালাই দিব। আরে শুনেন, আমার বন্ধু সেদিন আপনাকে ভালো মতো শিক্ষা করতে পারে না, আর তার জন্যই আপনারা আজকে আইছেন আমার এখানে মারতে। কিন্তু আপনারা আমার হাতে পড়ছেন, আমি তো আপনাকে ছাড়তেছি না। আই তুই এই, কি সমস্যা কি? এই তুই সমস্যা কি? হ্যাঁ কি কইছিস? জুতোটা পিটাবি তাই না? হ্যাঁ মগের মূল্য, হ্যাঁ মগের মূল্য জুতোটা পিটাবি চাইছি নাকি? হ্যাঁ শোন, তোগো আজকে দুইটার এই জায়গায় এমন শিক্ষা দিব না, সারা জীবন বুঝবি। মনি চিল্লা তো চিল্লা, আজকে বদমাইশটাকে দফা দফা করে ছাড়মু। বাঁচাও, আসো বাঁচাও, আসো বাঁচাও। এই এই জায়গায় চিল্লাইলে না, ওটা পশু আর পাখি ছাড়া কিচ্ছু হইব না। আসুন, এটা আমার এলাকা, এটা আমার গ্রাম, এখানে আমি যেটা কমু সেটাই হইব। এখন ভদ্রভাবে কান ধর। সরি। এই তো সরি গোষ্ঠী গেলে কান ধর। কিরে তুই খারাপ হইছিস কে? তোর কি আলাদা নিমন্ত্রণ দেখ কইতে হইব? কান ধর, কান ধর। এই যে কান ধরছস, কান ধরে এখন তোরা দুইজনে বলবি তোরা আর কখনো কারোর সাথে বেয়াদবি করবি না। বল। আমি কমু না। গিমর না না না, আমি আর কি লোকে বেয়াদবি করতাম না। আমি আর কারোর সাথে বেয়াদবি করতাম না। এবার ভদ্রলোকের মতো সোজা হাইটা যাবা, পিছনে তাকাবা না। আর যদি কান ছাড়ছো তাহলে তো বুঝতেই পারতাছো। শয়তানের বাচ্চা, সামনে পড়ে তোমাকে আমি দেখে নিব। কিরে কি হয়েছে তোদের? বাঁধন, আমি আর এই এলাকায় থাকবো না। তোদের এলাকা খুব খারাপ, এই এলাকার মানুষজন একজনও ভালো না, সবাই অনেক খারাপ। আমি এখান থেকে চলে যাব। থাকবি না কেন সেটা তো আমাকে বলবি তো। এই তুলি কি হয়েছে বলতো? কি হয়েছে? কি হয়েছে শুনে আর তুই কি করবি? এই ওটার নাম জানো কি? শুভ। আরেকটার নাম সৈকত। ওই শুভ আর সৈকত মিলে আমাকে অপমান করছে। আমি যেদিন ফার্স্ট তোদের এলাকায় আসতেছিলাম সেদিন ওই সৈকত আমার গাড়ি থেকে আমার চাবি নিয়ে গেছে, আমাকে অপমান করছে, বেশি বেশি কথা শোনাইছে। আর আজকে যখন আমি আর তুলি এখান থেকে আসতেছিলাম তখন ওই শুভ আমাদেরকে কি করছে তুই বল। জানিস ভাইয়া, কান ধরে দাঁড়া করাই রাখছে। কি শুভর এত বড় সাহস তোদের সাথে বেয়াদবি করছে? তোরা কোনো চিন্তা করবি না, আমি ওদেরকে তোদের পায়ের নিচাই না মাপ চাওয়াবো। আমি এখানে থাকবো না, তুই যদি এর একটা ভিত না করিস আমি আজকেই চলে যাব। আর আমি বলছি তো একটা ব্যবস্থা করব। আর রাগ করিস না, চল এখন বাসায় চল। চল। আচ্ছা 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 ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এসে আপনার সাথে সাক্ষাতে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাঁধন যে কি মনে করে? ও একটু আমার বাড়ির দিকে গেছিল তো, তাই দিয়া যেতে আসলাম। বেশ, খুব ভালো করেছো। আচ্ছা, তোমার মা কেন আসে না? হ্যাঁ, তোমার মাকে আসতে বলো। মামা আপনি তো জানেন আম্মা কি লিগে আসে না। আচ্ছা বাঁধন, তুমি বলো তো, আমার টাকা পয়সা জমি জামা কম আছে? আল্লাহর রহমতে তো অনেক আছে, তো এগুলা থাকা সত্ত্বেও কেন তোমার মা এত কষ্ট করবে? হ্যাঁ, এই কথাগুলা বললেই আমি খারাপ হয়ে যাই।
এই জন্য তোমার মা রাগ করে আছে। তারপরও তোমার মা ইচ্ছে করে বিয়ে বসলো। এই তোমার বাবার কারণেই তোমার মা আসতেছে না। মামা কি করুন কোন আমার বাপটা একটু বেশি বুঝে, যদি কারো কথা শুনতো তাহলে তো আজকে আমার এই অবস্থা হইতো না। সব তো আমার বাপের দোষ। সবই তো বুঝলাম বাবা, কিন্তু এভাবে কষ্টে থাকাটা আমি মানতে পারি না বাবা। তোমার মাকে বোঝাও। ঠিক আছে মামা, আমি মার যাই কমু। আর মামা আপনার যদি আমার বাড়িতে যেতেন তাহলে খুব খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের বাড়িতে যাব ইনশাল্লাহ। তাহলে মামা আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া। কি ব্যাপার, কি হয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? আমার পথ আটকাইছেন কেন? পথ কেন আটকাইছি সেটা তো তুই এখন বুঝতে পারবি যে তোর পথ কেন আটকাইছি। আগের দিন না খুব ভাবে আমাকে ঝাড়লি, আজকে তোর অবস্থা আমি কি করি সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। এই শুনেন, আপনার এই ফালতু পেঁচাল শোনার জন্য রাস্তা দিয়ে যাইতেছি না। আপনার কিছু বলার থাকলে বলেন, নাইলে সরেন, আমার যাইতে হইব। হ্যাঁ তুই যাবি, কিন্তু বাড়িতে না, সোজা হসপিটালে। তোর পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, কোনোটা জায়গায় থাকবে না আজকে। এই চুপ থাকেন তো। আচ্ছা, এত কিসের অহংকার আপনার? কিসের অহংকার দেখান আপনি? তোর কি আছে? না আছে তোর সৌন্দর্য, না আছে তোর বাপের টাকা। আপনার রূপের অহংকার দেখান, টাকার অহংকার দেখান। হ্যাঁ, এই শুনেন, মানুষ মইরা গেলে এসব রূপের অহংকার মাটিতে মিশা যায়। আর টাকা টাকা সারা জীবন থাকে না। আপনার আব্বা, আপনার ভাই দুইজন তো ভালো মানুষ, আপনি এমন হয়েছেন কেন? আজকে তোর একদিন কি আমার একদিন। এই ছাড়েন। এই 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 পুরুষ মানুষের গায়ে হাত দেওয়া না? মারতেছেন কেন? আরে ভাই কি করতেছেন আপনি? আমার বোনকে কেন মারতেছেন? মারবো না তো কি করবো? আপনার বইনের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। রাস্তার মধ্যে আমার মতো পুরুষ মানুষের গায়ে হাত দিতে যায়। আপনার বইন আমারে মারতে আইছিল এই লাঠি দিয়া, তাই তার লাঠি দিয়ে দুইটা বাড়ি দিয়ে দেখাইলাম ব্যথা লাগলে কেমন লাগে। আচ্ছা ভাই, আমি আমার বোনের হয়ে ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি। আপনি প্লিজ ওরে ক্ষমা করে দিন, আপনি যান। এই তুই ভাবছিস কিসের জন্য? ও আমাকে অপমান করছে। তোর কথা ছিল ওর হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার, কিন্তু তুই ওর হাড্ডি গুড্ডি না ভেঙে ওর পক্ষ নিয়ে কথা বলতেছিস। এই তুই চুপ থাক। ভাই আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে, আপনি প্লিজ যান। মাপ চাওয়া লাগবো না, প্রতিনিয়ত এত মাপ চাইতে হয় না। আপনার বোনরে বলছেন, আমি যাইতেছি। এই চল বাসা চল। কি ব্যাপার, তোদের দুজনকে এমন দেখাচ্ছে কেন? ওর কি হয়েছে? কি বাবা, প্রতিদিন যায় তাই? আজকেও তোমার মায়া যায় দিয়ে যে রাস্তার মধ্যে ঝগড়া লাগাই দিছে মুচির লগে। মমিতা, কি ব্যাপার? আজকেও তুই ওই মুচির সাথে কেন খারাপ ব্যবহার করেছিস? আচ্ছা তুই কি চাস বলতো? তুই কি আমাকে এই গ্রামে থাকতে দিবি? হ্যাঁ, মান সম্মান তো আর থাকতেছে না, মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না। আমি ঝগড়া করতে চাই না, কেউ আমার সঙ্গে ঝগড়া করতে আসে। আমার তো দায় থাকে না যে ওর সঙ্গে প্রতিদিন গিয়ে ঝগড়া করবো। এই তোর সাথে ওর যায়, একটা মুচির সাথে তুই প্রতিদিন কেন ঝগড়া করতে যাবি আমার বলতো? তুই কোন বাড়ির মেয়ে আর মুচি কোন বাড়ির ছেলে? শোন, আমি তোকে কিন্তু হাড়ে হাড়ে চিনি। তুই যে কোন ধরনের মানুষ এটা আমি ভালো করে চিনি। আমি তোর বাবা। শোন, তুই যদি এখনো না শুধরাস না মমিতা, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি ভুলে যাব যে তুই আমার মেয়ে। আজব তো, আমি ঝগড়া করতে গেছি? আর যদি আমি ঝগড়া করতে গিয়েও থাকি তাহলে কি এমন অন্যায় করছি? ও আমাকে প্রথম দিন অপমান করছে, এই জন্য আমি ওর সঙ্গে ঝগড়া করতে গেছি। এই চুপ, তুই কি করছিস সেটা আমি ভালো মতোই দেখছি, এলাকার লোকজনও দেখছি, অনেক মানুষ ছিল। এত বড় গলায় কথা বলতে হবে না, যা ভিতরে যা যা। মান সম্মান সব কিছু নষ্ট করে ফেলি। বাবা, আমি তো একটা কথা বলি কি, ওরে আর পড়ালেখা করার দরকার নাই, ওরে আমরা শহরে পাঠাবো না। শহরে পাঠাবি না? তাহলে কি করবি? হ্যাঁ, শহরে যদি না পাঠাস তাহলে তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। একটা কাজ করি বাবা, ওরে বিয়ে দিয়ে দিই। আমি শুনছি বিয়ে দিলে নাকি মেয়ে মানুষের সব তৈরি সব কিছু ভালো হয়ে যায়। ঠিক আছে, তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস।
বিয়ে দিলে হয়তো মেয়েটা একটু পরিবর্তন হতে পারে। তবে হ্যাঁ, ছেলে দেখবি, গরিব ছেলে দেখবি, সহজ সরল দেখে। কি বলতেছো বাবা? মানে আমার বোনকে আমি একটা গরিব ঘরের বিয়ে দিব? আর গরিব ঘরে কেন? দেখ, মেয়েটাকে আমি চিনি, ওকে যদি কোনো কোটিপতির ঘরে দেই তাহলে ও আরো উচ্ছৃঙ্খল হবে। গরিবের ছেলেরা সহজ সরল হয়, ওই ঘরে গেলে আমার মেয়েটা মনে হয় ভালো হতে পারে। সেই জন্য আমি বলতেছি গরিবের একটা ছেলে দেখ। ঠিক আছে বাবা, তুমি যা চাও তাই। আমি দেখতেছি যে আশেপাশে গরিব ভালো ছেলে কে আছে, আমি তোকে জানাবো। ঠিক আছে, যা, গরিব ঘরের একটা ছেলে। মা, বাজার নাও। কি রে বাজান, তোর আজকে মেজাজটা তো খারাপ লাগতেছে গে। মা, আজকে ওই বড় লোকের মাইয়ার লগে দেয়া হয়েছিল, মনে হইতেছিল যে থাপড়ায় ওর গালটা লাল কইরা দেই। আমারে মারার লেগা লাঠি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইছিল। কত কেমনটা লাগে? তোরে না কইছি এগুলা মানুষের সাথে লড়াই করতে যাইস না। কি লেগে বড় লোক মানুষের লগে লড়াই করতে যাস? এটা কি ঠিক? আরে মা, তুমি আমার দোষটাই দেখতেছো। আমি গেছি নাকি ওর সাথে দেখা করতে? ওই তো আমার লগে দেখা করতে আইছে, আমারে মারার লেগে আইছে। আচ্ছা, তোর এগুলা নিয়ে আর ইয়া করা লাগবে না। যা ঘরে যা, আমি রান্ধন চড়াই গা। হ্যাঁ রে মুন্না, ছেলের কোনো খোঁজ হলো? বাবা, ছেলে তো অনেক দেখলাম, কিন্তু মানে গরিব ঘরের মধ্যে আবার সৎ, সহজ সরল, আবার টুকটাক পড়ালেখা করছে, এরকম কোনো ছেলে আমি গ্রামে খুঁজে পাইনি আজকে। আচ্ছা মুন্না, মমিতার যে ছেলেটার সাথে ঝামেলা, মানে আমি বলতেছি ওই মুচি সৈকতের কথা, সৈকত ছেলেটা কিন্তু খারাপ না, দেখতে শুনতে ভালো, সহজ সরল, আবার আমি শুনেছি ছেলেটা নাকি ভালো শিক্ষিত। মানে বাবা, তুমি কি ওই ছেলের সাথে মমিতার বিয়ের কথাবার্তা বলবে, এইসব কিছু বলতেছো? এক্স্যাক্টলি। সবই মানলাম বাবা, কিন্তু মুচির কাজ করে, এলাকার সবাই চিনে, তুমি কি সেই ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিবা? তুমি একটা সম্মানীয় ব্যক্তি, এলাকার মানুষ কত সম্মান করে তোমাকে, আর শেষমেশ তোমার মেয়েকে একটা মুচির কাছে বিয়ে দিবা? আমি এটা মানতে পারলাম। হ্যাঁ, মুচির কাজ করে। মুন্না কোনো কাজে কিন্তু ছোট নয়, ওই ছেলেটার কিন্তু মনে অনেক জেদ আছে। আমি ওর সাথে কথা বলেছি এর আগে, ও আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি এর আগে, ও আমাকে বলেছে, কাকা আমার অনেক স্বপ্ন, আজকে আমি মুচির কাজ করতেছি, দুদিন পরে আমার ইচ্ছা আছে একটা জুতোর দোকান দিব, তারপরে একটা জুতোর ফ্যাক্টরি দিব। তাহলে তুই ভাব, ওই ছেলেটার কিন্তু অনেক ইচ্ছা শক্তি আছে, তাছাড়া তো শিক্ষিত ছেলে। সবই মানলাম, কিন্তু তোমার মেয়ে, আমার তো মনে হয় না তোমার মেয়ে রাজি হবে। তোমার মেয়েকে কিভাবে রাজি করবে? মমিতাকে রাজি করার জন্য একটা কৌশল আমার করতে হবে, তুই অপেক্ষা কর। আরে তুই তো আমারই ছেলে, তুই খালি বসে বসে দেখ আমি কি করি। ঠিক আছে, দেখবো। সৈকতের মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আমার আসসালাম। বাড়িতে কই যে বইতে দেই? আরে ব্যস্ত হওয়ার দরকার নাই। না, বসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এত বড় মানুষ আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাতের পাড়া। আহা, এইভাবে কেন বলতেছেন? আমি কি আসতে পারি না? ভাইজান, আপনার মতন এত বড় মানুষ, মানে গরিবের বাড়িতে হাতের পাড়া, হঠাৎ বুঝলাম না। আরে এভাবে কেন বলতেছেন? হ্যাঁ, আসলে কি, আমি অনেক ভেবে চিনতে দেখলাম, তারপরে সিদ্ধান্ত নিয়ে হুট করে সরাসরি আপনার বাড়িতে চলে আসলাম। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমি সরাসরি বলি, আপনারা তো জানেন যে মমিতা নামে আমার একটা মেয়ে আছে। মেয়েটা আসলে বড় হয়েছে ঠিকই, কিন্তু আমার কথা মতো ও চলে না। আমি একজন হাজি মানুষ, কিন্তু মেয়েটা আমার যেই পোশাক পরে, এতে আমি সবার কাছে ছোট হয়ে যাই। এখন আমি যদি মেয়েটাকে বিয়ে দেই, এই কথাটা যদি আমি সার্কুলার করি, তাহলে তো আপনারা তো জানেন শিল্পপতিরা আমার বাড়িতে লাইন দিবে,
কারণ আল্লাহর রহমতে টাকা পয়সা ধন সম্পত্তি আমার তো আল্লাহ অনেক দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। কিন্তু একটা জিনিসের আমার খুব অভাব, সেটা হচ্ছে আমি খোলাখুলি বলি, মেয়েটাকে আমি এমন একটা ছেলের হাতে তুলে দিতে চাই যে ছেলেটা সরল সহজ হবে এবং সুন্দর মনের মানুষ হবে। আপনার সব কথা আমি বুঝলাম, তা এই কথার সাথে আমার বাড়িতে আসার কারণটা কি এটা তো বুঝতেছি না। মানে হচ্ছে আপা, আপনার ছেলে সৈকত, আপনার ছেলেটাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আপনার ছেলেটা খুব ভালো, সরল সোজা এবং সুন্দর মনের মানুষ। এমন একটা ছেলেই কিন্তু আমি মনে মনে খুঁজছিলাম, যার জন্য আপনার বাড়িতে আসা। ও বুঝতে পারছি, মানে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চান। এই তো বুঝতে পেরেছেন। শোনেন আপা, না করবেন না। আমি স্বইচ্ছায় সৎ জ্ঞানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র একমাত্র আপনার ছেলে সৈকত। কিন্তু এটা কি হয়, আমার ছেলে হলো একজন মুসি, তার সাথে আপনার মেয়ের কি যাইতো না তো। আপা, কোনো কাজই কিন্তু ছোট নয়। হতে পারে সৈকত মুচির কাজ করে, কিন্তু সৈকত একটা ভালো মনের মানুষ। ওর ভিতরে যেই মানুষটা আছে সেই মানুষটা খুব সুন্দর। তাই আমি চাই যে আমার মেয়েকে আপনার ছেলের হাতে আমি তুলে দেব। আমি নিশ্চিত আপনার ছেলের হাতে আমার মেয়েকে যদি তুলে দেই, আমার মেয়েটা সুখী হবে। আমি তো সব কথাই শুনলাম ভাই, এখন আমার ছেলের মতামত ছাড়া তো আমি কোনো কথা দিতে পারুম না। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আর কি। হ্যাঁ, আসলাম। সব কথা তো তোমার মায়ের সাথে সেরে ফেলেছি। আর তোমাকেও শুনিয়ে দিই, আমি মনস্থির করেছি আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেব, মানে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেব। চাচা, আপনি এসব কি কইতেছেন? আমি আপনার মায়ের বিয়ে করতে পারবো না। আপনি খুব ভালো করে জানেন আপনার মাইয়াটা কতটা জেদি। আপনার মাইয়া কোনো মানুষের সম্মান করতে জানে না, ওর ব্যবহারও ভালো না। আর তাছাড়া আপনার মায়ের লগে যদি আমার বিয়ে হয়, ওই সংসারে এসে থাকতেও পারবো না। তাই কই কি চাচা, আপনি আপনার প্রস্তাবটা ফিরায় নেন। আমি আপনার মায়ের বিয়ে করতে পারবো না। বাবা সৈকত, আমি সবই জানি আমার মেয়ের সাথে তোমার একটু ঝামেলা আছে, কিন্তু সৈকত, আমি অনেক আশা নিয়ে এসেছি। আমার মেয়ের জন্য কিন্তু পাত্রের কিন্তু অভাব নেই। শিল্পপতি, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টারের ছেলেও কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে এক পায়ে রাজি, কিন্তু আমি সেখানে বিয়ে দেব না আমার মেয়েকে। আমার মেয়েকে আমি চাই এমন একটা পাত্রের হাতে তুলে দিতে, যেই পাত্রের মনটা সুন্দর, সহজ সরল হবে। আর সেই সহজ সরল পাত্রটি হচ্ছে একমাত্র তুমি, যার জন্য একেবারে সরাসরি তোমাদের বাড়িতে চলে আসলাম প্রস্তাব নিয়ে। চাচা, আমি সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার মাইয়া তো আমারে বিয়ে করতে রাজি হইব না। সৈকত, সেই দিকটা আমি দেখব, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু রাজি হয়ে যাও, তারপর বাকি যা আছে সেটা আমি সামলাবো। চাচা, আপনি যেহেতু এত করে কইতাছেন আর এত কষ্ট করে আমার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিলেন, আমি আপনার প্রস্তাবে রাজি। শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আজ আমি আসি, কারণ এখন তো বিয়ের অনেক কাজ বাকি। আমি যে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাজান, তুই যে মত দিয়েছিলি এত বড় বাড়ির মাইয়া এই বাড়িতে এসে সংসার করতে পারবো? মা, সংসার করতে পারলে করবো, আর করতে না পারলে চলে যাবে। এটা আবার কি কর, চলে যাব? আচ্ছা বড় লোক,
এই সুন্দর করে টিপু। ও আবার ঠিক। তুমি কি পায়ের লগে যুদ্ধ করতেছো না? হ্যাঁ, এটা কি যুদ্ধক্ষেত্র যে তুমি এই যে সৈন্যরে মারতাছো? তুমি সুন্দর করে একটা পা টিপা দিবা, তা না তুমি পায়ের লগে যুদ্ধ করতেছো কেন? এই ফকিন্নির বাচ্চা মুচি একটা, তোর পা টেপার জন্য আমি তোকে বিয়ে করছি? এই মুসি কারে কইতেছো? হ্যাঁ, আমি যদি মুসি হই, তুমি মুসির বউ। এই চুপ থাক। কিসের বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি? তোকে আমি বিয়ে করেছিলাম তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তোকে বিয়ে করে আমি এখানে ফেসে গেছি। অতি চালাকের গলায় দড়ি। কথা বুঝো নাই? তুমি চালাকি করে এই সংসারে আইছো, তুমি আমারে শিক্ষা দিবা, আমার সাথে খারাপ ব্যবহার করবা, আর নিজে ফাইসে গেছো না? যে তুই ফাইসে গেছো, সংসার তোমার করতেই হইব। এই পাটে তোর পা টেপা তো দূরের কথা, তোর সাথে আমি সংসারই করব না। ফকিন্নি একটা। যাইতেছ কই? যাও যাও, দিন শেষে এই জায়গায় ফিরে আসতে হইব। মুসির সংসারই করা লাগবে। বৌমা, ঘর থুয়ে তুমি উড়ানে খারে আছো কে? কারণ আমি আপনার ছেলের সঙ্গে ঘুমাতে পারবো না। এই যে শোনেন, আপনার ছেলের সঙ্গে আমি সংসার করার জন্য বিয়ে করিনি, আপনার ছেলের সঙ্গে আমি সংসার করব না। আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ছেলেকে বিয়ে করেছিলাম। কিন্তু আপনার ছেলে তো সত্যি সত্যি আমাকে বউ ভেবে বসেছে, তার সঙ্গে আমি ঘুমাতে পারবো না, ব্যাস। শোনো, মেয়ে মানুষের তো রাগ ভালো না। শোনো বৌমা, বিয়ে হয়েছে থেকে তো একদিনও শান্তি করে থাকো নাই, এখন ঘরে যাও। মেয়ে মানুষের এত রাগ ভালো না, যাও। এই কেন আমি ঘরে যাব? আপনার ছেলে কি এমন যোগ্যতা আছে যে তার সঙ্গে বিয়ে করে আমি সংসার করব? আপনার ছেলের কোনো যোগ্যতা নেই। আপনার ছেলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু বুঝতে পারছি না হঠাৎ করে আমার বাবা ভাই কেন আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। শোনো বৌমা, তোমার বাপে কিন্তু আমগোর কাছে প্রস্তাব লয়েছিল, আমরা কিন্তু তোমার বিয়ের প্রস্তাব লয়ে তোমার বাপের বাড়ি যাই নাই। এত রাগ ভালো না, যাও ঘরে যেতে কইতেছি, ঘরে যাও। শোনেন, কালকে সকাল হলে আমি এখান থেকে চলে যাব। আপনার ছেলের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। শোনো বৌমা, তোমার ঘরে চাইতে চাইলে যাও, না চাইলে এখানে খাড়ায় থাকো, সারা রাইতে এখানেই কাটাও, বুঝছো? এমন না সারাক্ষণ খালি মোবাইল নিয়ে থাকিস। শোন, মেয়েটাকে তো বিয়ে দিলাম, কিন্তু যাওয়া তো হয় না। একটু যাওয়ার দরকার না? মেয়েটা কেমন আছে না আছে একটু খোঁজ খবর তো নেওয়ার দরকার। কি বলিস তুই? কেমন আর থাকবে, যা কেউ দেখতে পায় না তার সাথে বিয়ে দিচ্ছে। আরে সেজন্যই তো বলতেছি, যাই একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। তাহলে একটা কাজ করি বাবা, বিকেল বেলা ফল টল মিষ্টি মিষ্টি কিনে তারপর যে দেখা করে আসি। অতি উত্তম, ভালো সিদ্ধান্ত নি। আরে হঠাৎ করে তুই বাসায়, তোর হাজবেন্ড কোথায়? আমরা তো ভাবছিলাম বিকেলে তোকে দেখতে যাবো। হ্যাঁ রে মা, তুই আসলি একা, জামাই বাবাজি কোথায়? থাক, হইছে, আমার সাথে নাটক করতে হবে না। ওকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বিয়ে দিছিলিস, তাই না? আমি খুব শিক্ষা পাচ্ছি। শিক্ষা তো ওকে দিচ্ছিলিস না, শিক্ষা দিচ্ছিলিস আমাকে। আর বাবা, তোমার কি একটু খারাপ লাগলো না? আমি তো তোমার সন্তান, নিজের সন্তানকে চালাকি করে কিভাবে ওই ফকিন্নিটার সাথে বিয়ে দিলে? দিনের পর দিন আমাকে টর্চার করতেছে। একবার আমাকে দেখতে যাও না, আমাকে এখানে আসতে দাও না, কিচ্ছু করো না। কি চাও তোমরা? আচ্ছা মা, বিয়ের পরে তুই প্রথম আসলি তোর বাবার বাড়িতে, জামাইকে সঙ্গে নিয়ে আসবি না? স্বামী? কে স্বামী? আমি ওকে স্বামী হিসেবে মানি না। আমি জাস্ট প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছিলাম, আর সেটাতে তোমরা দুজনেই সম্মতি দিয়েছিলে। এখন পল্টি নিচ্ছ? হ্যাঁ, সম্মতি দিয়েছিলাম তো কি হয়েছে? তুই বিয়ে করছিস তোর স্বামী, তুই স্বামীর বাসায় থাকবি, এই বাসার তোর কোনো জায়গা নাই। তুই বললি না যে বাসায় থাকবি না? সবসময় তো বলতি যে আমাদের বাসায় থাকবি না। আমাদের বাসায় থাকার কোনো দরকার নাই। বিয়ে করেছিস, স্বামীর বাসায় থাকবি। কি বলো বাবা? এই বাসায় তোমার মেয়ের কোনো জায়গা নাই। মমিতা শোন, ও যাই কিছু থাক না কেন, ভুলে যাবি না ও কিন্তু তোর স্বামী। স্বামীকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়।
আমি ওর বাড়িতে যাব না, আমি এখানে থাকবো। তোমরা আমার সঙ্গে এমনটা করতে পারো না। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তোমার মেয়েকে সাফ সাফ করে বলে দাও, সে যদি তাকে পরিবর্তন করে বাসায় আসতে পারে তাহলে থাকবে, নাহলে এই বাসায় তার কোনো জায়গা নেই। আমি ভুলে যাবো যে আমার কোনো বোন ছিল। মমিতা, তোর ভাই যা বলতেছে সব সঠিক বলতেছে। শোন, একটা কথা কিন্তু কান খুলে শুনে রাখ, মেয়েদের জীবন হচ্ছে বিয়ের আগ পর্যন্ত বাবারা আপন, বিয়ের পর কিন্তু বাবা মা পর হয়ে যায়। তোর আপন এখন তোর স্বামীর বাড়ি, তোর শ্বশুর বাড়িতে সবাই আপনজন। অতএব তুই আসছিস, বেশ ভালো কথা, খাওয়া দাওয়া কর, একটু রেস্ট নিয়ে সোজা আবার তোর স্বামীর বাড়ি তুই ফিরে যা। যেই দিন তোর স্বামীকে নিয়ে আসতে পারবি সেই দিন আমার বাড়িতে থাকবি। বাহ, তোরা আমার সঙ্গে খুব সুন্দর নাটক করলি ভাইয়া। আমার নিজের বাবা, আমার নিজের রক্তের ভাই আমার সঙ্গে প্রতারণা করলো। আমাকে নিয়ে এতই সমস্যা ছিল, আমাকে বলে দিতিস বাবা, আমাকে বলে দিতে। আমার সাথে শুধু শুধু অ্যাক্টিংটা কেন করতে এলে? আমার জীবনটা কেন নষ্ট করলে ওই মুচিটার সঙ্গে বিয়ে দিয়ে? আমি যদি বুঝতে পারতাম আমি এখানে আসাতে তোমাদের প্রবলেম হয়, তাহলে আমি কখনো গ্রামে আসতাম না, আমি সারা জীবন শহরে পড়ে থাকতাম। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, আমি পরিকল্পনা করেই ওই ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি, কারণ ওই ছেলেটা তো দেখতে শুনতে খারাপ না, হ্যাঁ, সহজ সরল এবং শিক্ষিত। তাছাড়া তুই কিন্তু ছোটবেলা থেকে অভাব কি জিনিস তুই কিন্তু চিনিস নাই, তোর ভিতরে অহংকার কাজ করতেছে। অতএব ওই ছেলের কাছে তুই সংসার করলে তোর ভিতরের ওই অহংকার মানুষটা মারা যাবে, তুই একটা প্রকৃত মানুষ হবি। তোকে একটা কথা বলি, শোন, বাবা মা সবসময় সন্তানের ভালো চায়, তুই আমার বোন, আমিও চাই তোর ভালো, এই জন্যই তোকে ওর সাথে বিয়ে দেওয়া হয়েছে। যখন বুঝতে পারবি যে তোর সাথে আমরা প্রতারণা করছি, তোর ভালোর জন্য বিয়ে দিছি, সেদিন এই বাসায় আসবি। আশা করি আমার কথা বুঝতে পারছিস, এই বাসা থেকে বেরিয়ে যাস। হ্যাঁ ভাইয়া, আমি চলেই যাচ্ছি, আর আমি আমার জায়গাটা বুঝে গেছি। সত্যি কথা বলতে কি, তোদের কারো আমার প্রতি মায়া নেই, কিন্তু ওই মুচিটার আমার প্রতি মায়া আছে। যখন আমি চলে আসতেছিলাম, ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছিল আমি যাতে না আসি। জানিস তো, ও কান্না করে দিয়েছিল। ওর চোখে আমি যে মায়া দেখতে পেয়েছি তা আমার বাবার চোখেও নেই, তোর চোখেও নেই। আমি কোনোদিন আসবো না এখানে, কোনোদিন না। আরে কি হয়েছে? তুমি আবার আমার বাড়িতে আইছো কেন? তুমি তো রাগ কইরা আমার সংসার ছেড়ে তোমার বাপের বাড়ি চলে গেলা, কইছো আমার সংসার করবা না, এই মুচির সাথে তোমার মানায় না, তাইলে আবার ফিরে আইছো কেন? আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার সঙ্গেই সংসার করব। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। অন তোমারে মাফ করে দিব, 2 দিন পরে আবার যা তাই, আবার তুমি আমার সংসার করবা না, আবার কইবা ভাল লাগে না, আবার কইবা আমি মুসি, অপমান করবা, আবার বাপের বাড়ি চলে যাবা। এর চেয়ে বড় তোমার আমার সংসারে থাকতে হইব না, তুমি যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। আমি মন থেকে তোমার কাছে মাপ চাচ্ছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে যতটা ভালোবাসো আর কেউ আমাকে অতটা ভালোবাসে না। তোমার চোখে আমি আমার জন্য যে ভালোবাসা দেখেছি, ওই ভালোবাসা আমি আর কারো চোখে দেখিনি। আমি আমার ভুলটা বুঝতে পেরে আবার ফিরে এসেছি। এখন তুমি রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওরা আমাকে কেউ থাকতে দেয়নি। বুঝতে পারছি, এই জন্য তুমি আমার বাড়িতে ফিরে আইছো? না না, আমি এই জন্য আসিনি। আমি আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি এটাও বুঝতে পেরেছি যে আমার বাবা ভাই আমাকে কতটা ভালোবাসে। ওরা আমাকে এখন আর ভালোবাসে না। আমি তোমার ভালোবাসার টানে ফিরে এসেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই। একটা পুরুষ মানুষ যখন বিয়ে করে, সংসার করার জন্য বিয়ে করে, সারার জন্য বিয়ে করে না। আমিও তোমারে বিয়ে করছিলাম তোমার সাথে সংসার করার জন্য, কিন্তু তুমি
দিনের পর দিন আমার অপমান করছো। আরে আমি তো কর্ম কইরা খাই, আমি একজন মুসি হইতে পারি, কিন্তু আমি চুরি ডাকাতি কইরা খাই না যে তুমি আমার অপমানের পর অপমান কইরা যাইবা। আমি তোমারে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আরে যা হইছে ভুলা যাও, ভালোবাসে তো বিয়ে করছি তোমারে আমি, সংসারটা করো। কিন্তু তা না, তুমি আমার অপমান করছো, আমার কর্মরে তুমি আমার অপমান করছো, আমার কর্মরে ছোট করে দেখছো, আমার সংসার ছেড়া চলে গেছো। আমি তোমার সাথে সংসার করতে চাই না, তুমি যাও গা, চলে যাও, তোমার বাপের বাড়ি চলে যাও। এখন থেকে তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এটাই আমার জীবনের শেষ চাওয়া। আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো তোমার আমি একটা সুযোগ দিলাম, তো একটা কথা মনে রাখো, এর পরবর্তীতে তুমি যদি আমার কর্মরে ছোট কইরা কথা কও, আমারে অপমান করো, তাইলে কিন্তু তোমার আর গ্রহণ করবো না। আসো ঘরে। মা, মা কই তুমি? কি রে এত ডাকাডাকি করতেছিস কেন? আমি যে তো চাচির কাছে গেছিলাম। কি হয়েছে তুমি জানো না? আমার টাকা লাগবে, টাকা দাও। টাকা? কিসের টাকা? কিসের আবার টাকা? আমার তো কত কাজে টাকা লাগে, তাই না? আমি কি সব কাজে তোমার হিসাব দিব নাকি? তার মানে এই হিসাব দিবি না তো কি? হ্যাঁ, তুই কি ছেলে মানুষ যে তুই তোর বাইরে বাইরে টাকা লাগবো? তুই কালকে নিয়ে গেলি তুই প্রাইভেটের টাকা, তার আগের দিন নিয়ে গেছিস তোর স্কুলের স্যারের টাকা, এত টাকা আমি কই থেকে দিব তোরে? দেখো মা, আমি তোমার কাছে এত হিসাব দিতে পারবো না। আমি বাইরে চলাফেরা করি, আমার টাকা সব সময় লাগে। আমি ছেলে না, তাতে কি হয়েছে? আমি মেয়ে, আমার হাতে সব সময় টাকা থাকবো। আমি তোমার এত হিসাব দিতে পারবো না। তাড়াতাড়ি ভালো ভালো আমার টাকা দাও তো, সময় নষ্ট হইতেছে আমার। হিসাব দিতে পারবি না? হিসাব দিতে পারবি না কেন? আচ্ছা অথই, আমি একটা জিনিসই বুঝি না, তুই তো আগে এমন ছিলি না, ইদানিং এমন হয়ে গেলি কেন? তোর তো এই জিনিসটা বোঝা উচিত, তোর বাপ নাই, আমি কত কষ্ট করে একটা চাকরি করে সংসারটা চালাই, এত টাকা কই পাবো আমি? এত টাকা তুমি কই পাবা সেটা আমি জানি না। তুমি টাকা কোত্থেকে আইনা দিবা, চুরি করে দিবা নাকি সেটা তোমার ব্যাপার। আমার টাকা দাও তো, আমি এত কথা খরচ করতে পারবো না। টাকা দাও। শোন মা, একটু মেজাজটা ঠান্ডা কর, তুই এখন বড় হইছিস, ছোটটা না যে তুই যখন যে পাইনাটা করবি আমি সেটাই শুনবো। আর শোন, নিজে একটু টাকা পয়সা সংযত করে চল, দেখবি তোর লেখাপড়া খুব ভালো মতন শেষ হয়ে যাইবো। লেখাপড়া শেষ করে একটা চাকরি কর, তখন তোর হাতে টাকার অভাব থাকবো না। পরেরটা পরে দেখা যাবো, এখন কি তুমি আমার টাকা দিবা কি দিবা না সেটা বলো। তোরে আমি একটা টাকা আর দিব না। মা, তুমি যদি আমার আজকে টাকা না দাও, এই বাড়ির হাঁটিতে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। অতই, কি ব্যাপার? তুমি আন্টির সাথে এইভাবে কথা বলতেছো কেন? দেখো না না, মার কাছে সেই কখন থেকে টাকা চাইতেছি, কিন্তু আমার টাকাই দিতেছে না। কিন্তু তাই বিলে নিজের মায়ের সাথে কি এইভাবে কথা বলে? জানি না, আমি আমার কাছে ভালো লাগতেছে না। রানা, তুমি জানো অথই আমারে যা ইদানিং জ্বালানো শুরু করছে, আমি আর পারতেছি না বাবা। হে একলা মানুষ জানে ইনকাম কইরা কত দিকে সামলামু, এই ঘর দুয়ারের সম্পূর্ণ খরচ তো আমারই করা লাগে, বাজার ঘাট সব কিছু। তারপরে ও লেখাপড়ার জন্য প্রাইভেটের জন্য কত টাকা দেয়, আর এখন একদিন পর পর 500, 1000, 200 নিতেই আছে। এত টাকা দিয়ে ও কি করে? আমার আর ভালো লাগে না। আচ্ছা বাবা, তুমি তো একটা ছেলে মানুষ, তোমার বাপ মা কি তোমার হাতে এত টাকা দেয়? তারপরে আর এক কথা বাবা, ও যদি প্রতিদিন নিত্য নতুন জামা কাপড় কিনে নিয়ে আসতো, তাও আমি বুঝতাম যে আমার মাইয়া এত টাকা পয়সা নেয় নতুন নতুন কাপড় চোপড় কেনার জন্য। তাও তো না, তাইলে ও এত টাকা দিয়ে কি করে আমারে কত? হয়েছে আন্টি, আর কিছু বলতে পারবো না, আমি বুঝতে পারছি। আপনি শোনো, তুমি আন্টির উপর আর কোনো চাপ দিও না। আজকে থেকে তোমার যত টাকা পয়সা লাগে সব আমি দিব, আমার তুমি বলবা। হ্যাঁ, তুমি দিবা? আচ্ছা যাই হোক, একজনে দিলেই হয়, কিন্তু আমার টাকার দরকার, আমার টাকা লাগবে। রানা, তুমি আর কত দিবা? আমি তো জানি আমি যখনই ওরে টাকা পয়সা না দেই তুমি ওর হাত খরচ দাও, কিন্তু বাবা এটাও তো বোঝা লাগবো, আর কত দিবা তুমি কও? আর যতদিন আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে ততদিন আমি দিয়ে যাবো, আপনি কোনো চিন্তা করেন না। হইছে, এবার টাকা দাও, নাহলে চলো। চলো আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ, তুমি আমার মায়েরার মাথায় বুদ্ধি দাও। ও কেন এমন করে আমি জানি না। আচ্ছা অথই, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবা? আচ্ছা, তুমি তো আমার ভালোবাসো তাই না? হুম, আমি যে তোমার ভালোবাসি এটা তো তুমি বিশ্বাস করো। করি তো। সত্যি করে একটা কথা বলবা, এই যে প্রতিদিন তোমার আম্মুর কাছ থেকে এত টাকা নাও, এই টাকাটা তুমি কি করো? এই টাকা দিয়া তুমি আসলে বুঝবা না, আমি তো কলেজে পড়ি, আমার কত কিছু লাগে, বই খাতা কলম, তারপরে বন্ধু বান্ধব আছে তাদের সাথে চলাফেরা করতে হয়, খালি হাতে কি তাদের সাথে ঘোরা যায় তুমি বলো? তারপরে ভর্তি ফি, পরীক্ষার ফি, এইটা সেটা কত কিছুই তো লাগে। এগুলো আমার মানে মার কাছে বললে মা বুঝে না, আমার টাকাই দিতে চায় না, সেই জন্যই তো মাথা আমার গরম হয়ে যায়। না না, মাথা গরম করো না। আর তাছাড়া কলেজে তো আমিও পড়ছি, কোথায় কেমন টাকা লাগে সেটা আমি খুব ভালো করেই জানি। রানা, তুমি কি আমার অবিশ্বাস করো নাকি? অথই, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসলো? অবশ্যই আসলো, কারণ তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমার সন্দেহ করতেছো। দেখো না, টাকা দিলে দিবা, নইলে আমার সাপ সাপ বইলা দাও, আমি চলে যাবো। আচ্ছা হয়েছে, এবার থামো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। বাবা, বাবা, রানা, হ্যাঁ বাবা। কি হয়েছে বাপ? বাবা আসলে আমার কিছু টাকা লাগছিল। ও, কিছু টাকা লাগছিল? টাকা তো বাংতি টাকা তো নাই। আসলে বাবা আমার বাংটি লাগবে না, আমার 1000-500 টাকা লাগবে। 5,000 টাকা? কিন্তু এত টাকাতে তুমি কি করবা? দরকার আছে বাবা, দাও না। 2 দিন পর পর তুমি এত টাকা দিয়ে কি করো না? বাবা আসলে আমি টাকাতে কি করি সেটা তোমার না জানলেও চলবো, টাকা দাও। রানা, তুমি না বললেও এই টাকাগুলো কারে তুমি দাও এটা আমি জানি। তুমি টাকাগুলো থরে দাও না। হ্যাঁ বাবা, আমি টাকাগুলো অথরেই দিই। এবার দাও, টাকাগুলো দাও। আচ্ছা নাও, এখানে 5,000 টাকাই আছে, কিন্তু একটা কথা শোনো, মাইয়া মানুষের এত টাকা দেওয়া ঠিক না, তাইলে ওরা নষ্ট হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো, মেয়ে মানুষকে অনেক বেশি টাকা দিলে তার নষ্ট হয়ে যায়, কিন্তু অথই এরকম মেয়ে না, ও আমার অনেক ভালোবাসে। বাবারে, আমি মানলাম অথই খুব ভালো মেয়ে, কিন্তু মানুষ বদলাইতে কতক্ষণ? ঠিক আছে, আমার যেটা বলার সেটা আমি বললাম, এখন দেখো কিসে ভালো হয়, তুমি যা বোঝো করো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি এখন যাইতেলে। আচ্ছা যাও। কবে যে কোনার সুবুদ্ধি হইব, কি দিয়ে কি করে আল্লাহই জানে।
টান দে জোরে। হ্যাঁ বাবা বলো, কেন আসতে বললাম তাড়াতাড়ি? কেন আসতে বললাম? দেখ, নিজের চোখে দেখ। এসব আমি কি দেখতেছি? তার মানে বাবার ধারণাটা ঠিক ছিল, অথই নষ্ট পথে চলে গেছে। না না, এটা আমি কিছুতে হইতে দিতে পারি না। অথই, অথই, ছি অথই, তোমার লজ্জা করে না? তার মানে টাকা নিয়ে তুমি এই সমস্ত করো? ছি, আমার ভাবতে অবাক লাগতেছে, যে মায়ের সংসার চালিয়ে হিমশিম খায় সেই মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে তুমি এখানে নেশা করো। আর আমি বোকার মতো তোমার সেই সমস্ত টাকার জন্য সাপোর্ট দিতাম। কত না বাবার কাছ থেকে টাকাই না তোমারে দিতাম। আমার বাবা ঠিকই বলছিল যে টাকা পয়সাই না তুমি হয়তো কোনো নষ্ট পথে গেতেছো। আমার ভাবতে অবাক লাগতেছে অথই, তোমার মতো একটা নষ্ট মেয়ের সাথে আমি ভালোবাসার কোনো সম্পর্ক করছি। ছি অথই, ছি, তুমি এতটা জঘন্য। ঠিক আছে, তাইলে সম্পর্ক ক্লোজ কইরা দাও, তাই তো হয়ে যায়। হ্যাঁ, তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি কোনোদিন সম্পর্ক রাখবো না, কিন্তু তার আগে তুই বাড়ি চল। বাড়ি? না না, আমি আজকে বাড়িতে যাব না। আমি আজকে সারা দিন এইখানে থাকবো। এইখানে থাকবি না? চল। চলো, আমি এইখানেই থাকবো। না না, ছাড়ো, ছাড়ো। আন্টি, আন্টি, কি হয়েছে রানা? কি ব্যাপার? অথই, কি আর হইব? আপনি যে ধারণাটা করছিলেন সেই ধারণাটাই ঠিক। মানে কি হয়েছে? অথই, কি আর হইব? আপনি যে টাকা পয়সা দেন আর আমার কাছে যে টাকা পয়সাগুলো নেয়, সব টাকা পয়সা দিয়ে ও নেশা করে, ও সবার সাথে মিশে ফুর্তি করে। ও একটা নষ্ট মেয়ে। অথই, তুই তুই রানারে মারলি না? তোরে আন্টি, আন্টি, কি হয়েছে আপনার? আন্টি, কি হলো? আন্টি, আন্টি, আন্টি কথা বলেন, কি হয়েছে আপনার? কি হলো আন্টি? বাবা, আমার আমার সময় নাই। আমি আমি এই দুনিয়াতে একটা নষ্ট মাইয়া জন্ম দিছি। নষ্ট মাইয়া। আন্টি, আন্টি, আপনার কিছু হইতে পারে না। আন্টি কথা বলেন। মা, কি হয়েছে? রানা, মায়ের কি হয়েছে? কি হয়েছে না জিজ্ঞেস করতেছো? তোমার মায়ের কি হয়েছে? শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য তোমার মা মারা গেছে। তুমি নেশা করো, সেই কথা শুনে তোমার মা মারা গেছে। এখন পর্যন্ত তুমি নেশার অবস্থায় আছো। কি হলো অথই? কথা বলো অথই। মা, মা, তোমার কি হয়েছে? মা, ও মা, মা তোমার কি হয়েছে? রানা, মা কথা কয় না? ও মা, মা কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি জানো না?
তোমার মতো একটা নষ্টা মেয়ের কারণে তোমার মা আজকে স্ট্রোক করে মারা গেছে। মা, ও মা, মা তোমার কি হইলো? আমার কারণে আমার মা মারা গেছে। রানা, আমার কারণে আমার মা মারা গেছে। ও মা, আমার ভুল হয়ে গেছে। ও মা, আমার মাফ করে দাও তুমি। ও মা, কথা গাও। আমি আর কোনোদিনও সিগারেট খাবো না, আর নেশা করবো না। মা, মা একটু তাকাও না। রানা, মা এখন কান্না করে কোনো লাভ নাই, তোমার মা এই পৃথিবীতে আর নাই। শুধুমাত্র আজকে আমার কারণে আমি আমার মারে হারাইলাম। রানা, রানা, আমি কি করবো বলো? আজকে অনেক দিন যাবত এই নেশার সাথে আমি জড়িত। আমি অনেক চেষ্টা করছি ছাড়ার, কিন্তু যখন আমার নেশার কথা মনে পড়ে আমার মাথা ঠিক থাকে না, আমি পাগলের মতো হয়ে যাই। আমি কি করবো রানা? আমার এই রাস্তা থেকে বের করো, আমি আর এই রাস্তায় থাকতে চাই না। ঠিক আছে তুই, তুমি কোনো চিন্তা করো না। ইচ্ছা শক্তি থাকলে মানুষ সব কিছুই পারে। আমি তোমার পাশে আছি, তুমি সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবা। চলো, মায়ের দাফন কাপড়ের ব্যবস্থা করি।